আসসালামু আলাইকুম। ইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সৎ নীতিবান অফিসারদের পদোন্নতি দেওয়ার নির্দেশ। এবারের বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি, সিপিডির তথ্য। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ও জামালপুরে নতুন করে বন্যা। দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। সীমান্তে মানুষ হত্যা বন্ধের দাবি। এবং দুর্গাপূজা উদযাপনে সারা দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ের 8 দফা নির্দেশনা। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ নয়, যোগ্য নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের নির্বাচন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধন করে তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলাবান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর জোর দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সভার শুরুতে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সেনানীদের স্মরণ করেন ডক্টর ইউনূস। প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে সেনাবাহিনী কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য অফিসাররা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এর আগে ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, চিফ অব জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এবারের বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য বের হয়ে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায়। ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বন্যায় 56 জনের মৃত্যু হয়েছে। বন্যার পর যে স্বল্প মেয়াদী সহায়তা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। আগস্ট মাসে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয় বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে। পানিবন্দী হয়ে পড়ে লাখ লাখ মানুষ, যা মোকাবেলায় চরম বেগ পেতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। গেল কয়েক দশকের রেকর্ড ভাঙা এই বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা করে সিপিডি। ফলাফল তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। সিপিডির গবেষণা ফেলো মুনতাসির কামাল বলেন, উপকূলে মাটির বাঁধ দিয়ে পানির ঢল ঠেকানো কঠিন। সবচেয়ে বেশি আসলে ক্ষতি হয়েছে সড়ক সংক্রান্ত, ক্রপসের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এরপরে আবাসন খাতের ক্ষতিটার কথা বলেছি। এরপরে আমাদের যে ওয়াটার, স্যানিটেশন, হেলথ এই সংক্রান্ত বিষয়টা আছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ক্ষয়ক্ষতির যে খতিয়ান গবেষণায় উঠে এসেছে তা পূর্ণাঙ্গ নয়, কারণ 56 জন মানুষের মৃত্যু ও বন্যার কারণে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তের হিসেব আর্থিক অঙ্কে মূল্যায়ন করা যায় না। 14,421 কোটি টাকা, এটা তো একটা অঙ্ক যেগুলোতে যে সমস্ত খাতকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি, কিন্তু তার বাইরেও কিন্তু যেগুলো রয়েছে যেগুলোকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি না, যেমন মানুষের জীবন যখন চলে যায়। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, প্রাকৃতিক বা মানব সৃষ্ট যাই হোক না কেন, বাস্তবতা মেনে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। এই যে ব্যক্তি খাতের ক্ষয় বাড়ছে, এই ক্ষয়ের পরিমাণ কিন্তু আগামীতে আরো বাড়বে। সুতরাং আগামী দিনে যে ধরনের দুর্যোগ সংক্রান্ত যে ধরনের সহযোগিতা আমরা চিন্তা করছি, সেই সহযোগিতা কাঠামোটিতেও পরিবর্তন আনতে হবে। শেরপুরের চলমান বন্যা নিয়েও কথা বলেন বক্তারা। বলেন, ত্রাণ দেওয়ার পাশাপাশি প্রাণহানি ঠেকাতে না পারলে নীতি নির্ধারকদের অদূরদর্শিতার পরিচয় প্রকাশ পাবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুর ও শেরপুরে ডুবে গেছে নতুন নতুন এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে 5 উপজেলার শতাধিক গ্রাম ও ফসলের মাঠ।
নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এখনো নিখোঁজ একজন। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসফুর রহমান সাগর। প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শেরপুরের নতুন নতুন এলাকা। পানি ঢুকেছে শেরপুর সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলে। জলমগ্ন হয়ে গেছে জেলার ৫টি উপজেলার কমপক্ষে শতাধিক গ্রাম ও ফসলের মাঠ। এদিকে ঢলের পানিতে মাছের খামার ডুবে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ। এতে দিশেহারা স্থানীয়রা। আমাদের বাড়ি ঘর সবকিছু ডুবে গেছে। মাছের খামার যাদের আছে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় যারা ব্যবসায়ী আছে সবকিছু ডুবে গেছে। ঘরের ভিতরে কোনো সমান পানি, এখন মাল সামান বাইরে ফিরে দাঁড়াইছে, কই যাবো কোনো ঠিক ঠিকানা নেই। কালে আলো কম আছিল, সেটা খাবার পাইছি। আজ খাবার দাবার সব বাবা বাসা বুসা গেছে গা। আমার 2.5 থেকে 3 কোটি টাকার মাছ আছিল মিনিমাম, এখন কিচ্ছু নাই, সব চলে গেছে মাছ। তো আমরা না খাই আছে, আমাদের দেওয়ার মতো কোনো লোক নাই, এ পর্যন্ত আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো সংগ্রহ করতে পারছেন। এদিকে শুক্রবার রাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়ে বন্যার পানিতে নিখোঁজ হওয়া আবু হাতেম ও আলমগীরের লাশ ওই এলাকার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এই নিয়ে নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। অপরদিকে ঝিনাইগাতির সন্ধ্যাকুড়া এলাকায় বন্যার পানিতে ভেসে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অজ্ঞাত এক নারীর গলিত লাশ। এখনও নিখোঁজ রয়েছেন জহুরা খাতুন নামের এক নারী। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৬ সেন্টিমিটার, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ২৪ সেন্টিমিটার, জামালপুর ফেরিঘাট পয়েন্টে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ৪৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সব পয়েন্টেই বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারকে সান্ত্বনা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তার অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর পার্শ্ববর্তী দেশ সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যায় মেতে উঠেছে। রিজভী বলেন, গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় নির্যাতন নিপীড়ন চালালেও বেগম খালেদা জিয়া কখনো দেশ ও জনগণকে ছেড়ে যায়নি। তারা ভারত বাংলাদেশ সীমান্তকে পৃথিবীর সবচাইতে রক্তাক্ত সীমান্ত, সবচাইতে সহিংস সীমান্ত, সবচাইতে মৃত্যু আর লাশের সারিতে মিছিলে পরিণত করার সীমান্ত পরিণত করেছে। আর শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা তার জোর জবরদস্তির ফ্যাসিবাদের 16-17 বছরে এত সীমান্তে হত্যা হয়েছে, কিন্তু তিনি নিশ্চয়। ছাত্রলীগকে আগামী 7 দিনের মধ্যে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 7 দফা দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার এক মতবিনিময় সভায় তিনি এসব দাবি তুলে ধরেন। এ সময় 2009 সাল থেকে ভারতের সাথে হওয়া সকল চুক্তি জনগণের সামনে উন্মুক্ত করার দাবিও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। দীর্ঘ কারাবরণ ও প্রবাস জীবন শেষে গত 27 সেপ্টেম্বর দেশে ফেরেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার মত বিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় শুভেচ্ছা বিনিময় করেন প্রবীণ সাংবাদিক, সম্পাদক ও পেশাজীবীদের অনেকেই। দেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ। একজন দরদি সম্পাদক হিসেবে আমি তাকে দেখেছি, তার সাথে কাজ করতে গিয়ে। আজকে গুলির সামনে বুক পেতে দিতে যেমন সাহসিকতার প্রয়োজন হয়, সবাই যেমন আবু সাইদ হতে পারে না, সবাই মাহমুদুর রহমান হতে পারে না। অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সকল কালো আইন বাতিলের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মাহমুদুর রহমান সবই করেছেন, শুধু একটা জিনিস তিনি করতে পারেননি, তিনি সম্পদ করতে পারেননি, তিনি বাড়ি গাড়ি টাকা পয়সা সেগুলি করতে পারেননি। আজকে মাহমুদুর রহমান ফিরে এসেছে, কিন্তু আমরা সাংবাদিকদের প্রতি কোনো নির্যাতন আমরা দেখতে চাই না। আমরা সাংবাদিকদেরকে সেই কালাকারণের মধ্যে আবদ্ধ করতে চাই না। এ সময় অতি উৎসাহীদের বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, বাঙালি মুসলমান দ্রুত সব ভুলে যায়, শেখ হাসিনার অপকর্মও ভুলে গেছে। আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না,
বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে। আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে, কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে। পরে অন্তর্বর্তী সরকারের কাছে 7 দফা দাবি জানান মাহমুদুর রহমান। যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণের দাবিও জানান তিনি। ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে, আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করব এই অ্যাকশন নেওয়ার জন্য। এ সময় আমার দেশ পত্রিকা দ্রুত চালু হবে বলেও জানান মাহমুদুর রহমান। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দুর্গাপূজা উদযাপনে সারা দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রমনা কালী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের উৎসবে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। নির্বিঘ্নে পূজা উদযাপনে 8 দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ডিএমপি কমিশনার মাইনুল হাসান সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, পূজা এবার নির্বিঘ্নে হবে। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। পরপর 2টি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় বিপাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তবে বহির্নোঙর থেকে তেল খালাস কার্যক্রম নির্বিঘ্নে রাখতে এই ঘটনার পরই বিদেশ থেকে একটি জাহাজ ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন বিএসসি। এদিকে দুর্ঘটনার পেছনে টেকনিক্যাল বিষয় ছাড়াও নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখতে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের বেশিরভাগ আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্য পরিবহন হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে, আর চট্টগ্রাম বন্দর পুরোপুরি নির্ভর কর্ণফুলী চ্যানেলের উপর। এছাড়াও চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর মিলিয়ে বছরে প্রায় 4000-এর উপর বিদেশি জাহাজ আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণ করে। কিন্তু গুরুত্বপূর্ণ এই স্থানে পরপর 2টি জাহাজে দুর্ঘটনা জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সারা বিশ্বে কিন্তু আমাদের সাথে কিন্তু অনেকগুলো পার্শ্ববর্তী অনেকগুলো দেশের সাথে কিন্তু আমাদের একটা বাণিজ্যিক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তো ধরেন এই ধরনের নাশকতা অবশ্যই কোনো সুখকর বার্তা আমাদের জন্য আনবে না। দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা জানিয়ে আরও অধিকতর তদন্তের জন্য বিএসসির পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সাথে বিএসসির জাহাজ ক্রয়ে দুর্নীতি হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। কি হয়েছে এটা আমি এই মুহূর্তে কোনো অনুমান ভিত্তিক কোনো কথা বলতে চাই না। ইনকোয়ারি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি হবে। ইনকোয়ারি শেষ হলে আমি আশা করব সেই ইনকোয়ারির রেজাল্টগুলো আপনারা জানতে পারবেন। এদিকে বিকল্প জাহাজ দিয়ে পণ্য খালাস কার্যক্রম সচল রাখতে কাজ করছে বিএসসি। তবে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল খালাসি বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কর্তৃপক্ষ। রিকোয়ারমেন্ট হচ্ছে মেরিটাইম অ্যাক্সিডেন্ট পুনরাবৃত্তি রোধকল্পে আমাদেরকে অবশ্যই এটা বের করতে হবে যে কি কারণ ছিল এই 2টা জাহাজের দুর্ঘটনা। বন্দরের নিরাপত্তা ও অগ্নি সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি বলে মনে করছেন আমদানি রপ্তানিকারকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা বিভিন্ন মামলার এজাহারভুক্ত 39 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বাকিদের সন্ধানেও অভিযান চলছে। রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কারো কাছে কোনো তথ্য থাকলে র্যাবকে দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। সদরঘাট থেকে অপহৃত শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে অপহরণকারীকে এখনও গ্রেপ্তার করা যায়নি। মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে চতুর্থ জানাজা শেষে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও আলোচিত রাজনীতিবিদ ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। রোববার বাদ জোহর দয়হাটা গ্রামে সাবেক রাষ্ট্রপতির চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে সকালে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শুক্রবার দিবাগত রাত 2:45টায় ঢাকার উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। চামড়া শিল্পের নানাবিধ সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যাও আছে জানিয়ে তা সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় কালে একথা বলেন তিনি। ট্যানারি স্থানান্তর করা হয়েছে সাভারায়। সেখানকার পরিবেশ, অর্থায়ন এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে সার্টিফিকেশন বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে মতবিনিময় সভায়। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ, বাংলাদেশ ফিনিশার্ড লেদার গুডস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন উপস্থিত ছিলেন। আমাদেরকে আপনারা জানেন হাজারীবাগ থেকে নিয়ে গেছিল, ধরে নিয়ে গেছিল সাভার থেকে। আমাদের এই জায়গাগুলোকেও রেড জোন দিয়ে রাখছিল। এখন আমরা ওইখানে যে ব্যবসা করতে পারি না, সিইটিভি ঠিক নাই। আগে যা বলছিল সব মিথ্যা কথা বলেছিল, কোনো অবকাঠামোই ঠিক হয় নাই, আমাদেরকে নিয়ে গেছে। চামড়া শিল্প এবং চামড়াজাত দ্রব্য, ফুটওয়্যার থেকে শুরু করে সেটা সম্ভাবনা এবং এক্সপোর্ট, এটা যেন একটা বড় একটা এক্সপোর্ট সেক্টর হিসেবে পরিগণিত হয়, সেই ব্যাপারে আলাপ করি। এবং এটা সম্ভাবনা আছে এবং আমাদের যারা চামড়া শিল্পে যারা আছে তারা অভিজ্ঞতা সম্পন্ন। দুদিন পরই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু। পূজাকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা ও মণ্ডপকে সাজিয়ে তুলতে দিনভর ব্যস্ত তারা। এরই মধ্যে মন্দির কমিটির স্বেচ্ছাসেবক প্রতিনিধি, পুলিশ, সেনাবাহিনীর সহায়তায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা ও মানিকগঞ্জ প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রসনা দাস। খুলনার বিভিন্ন মণ্ডপে নিপুণ হাতে দুর্গা দেবীর প্রতিমা নির্মাণ শেষে এখন চলছে শেষ মুহূর্তের সাজিয়ে তোলার কাজ। রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে দেবী মাকে। মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার নানা প্রস্তুতি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালনে খুলনার প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অতিবৃষ্টি হলো, যার কারণে অনেক পারিবারিক পূজা তারা এবার করছে না। অর্থনৈতিক কারণেও কিছু পূজা আমরা এবার কম হয়েছে মহানগরে এবং জেলায়। দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে করা যায়, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ধুমধাম করে পূজা উদযাপনে দেশ জুড়ে সুনাম রয়েছে মানিকগঞ্জের। জেলার 7টি উপজেলায় এবছর 513টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজা পরিচালনায় বিভিন্ন সংগঠনের সব ধরনের সহযোগিতার আশ্বাসে খুশি আয়োজকরা। আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আমাদের পাশে যেভাবে দাঁড়াইছে, প্রশাসনও এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তা এছাড়া আমাদের যে আশেপাশের যে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা আমাদের পর্যাপ্ত সহযোগিতা করতেছে। আমাদের এই পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আসেনি, এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যার কথা আমরা শুনিনি। আমরা সকলের সার্বিক সহযোগিতায় এবার আমরা সুন্দর মতো পুজো উদযাপন করব। 8 দিন পরে মর্তে আসবেন দেবী, তারই প্রতীক্ষায় দিন গুনছেন ভক্তরা। তার আগমনে পৃথিবী থেকে সব পঙ্কিলতা দূর হবে, এমনটাই কামনা সনাতন ধর্মাবলম্বীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের দুপক্ষের বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সনাতনী ও ইসকনপন্থীদের বিরোধের জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সদর উপজেলার আউলিয়াপুর রসিক রায় জিও মন্দিরে কাল থেকে ১৩ সেপ্টেম্বর বিজয়া দশমীর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের সই করা চিঠিতে ১৪৪ ধারা জারি করা হয়। এতে বলা হয়, শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরের জমি ও মালিকানা দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এই পূজা সনাতন ও ইসকন অনুসারী দুই পক্ষে একই মণ্ডপে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল টাঙ্গাইলের মধুপুর গড়ের আনারস। ঐতিহ্যবাহী এই পণ্যের জিআই স্বীকৃতিতে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। সুস্বাদু এই ফলটি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। প্রতিনিধি নাসির উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আনারসের রাজধানী খ্যাত লালমাটির মধুপুরের আনারসের সুনাম দেশজুড়ে। ১৯৪২ সালে এই অঞ্চলে প্রথম আনারস চাষ শুরু করে ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের মানুষেরা। বর্তমানে হাজার হাজার হেক্টর জমিতে এর চাষ হচ্ছে। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় আনন্দিত স্থানীয়রা। মধুপুরের আনারস যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এজন্য আমরা আমাদের মধুপুরের আনারস নিয়ে গর্ববোধ করছি। মধুপুরের মাটি আনারস চাষে বেশ উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এর আবাদ। সেই সাথে লাভবান হচ্ছেন কৃষকরা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশ্বে এ অঞ্চলের আনারসের খ্যাতি ছড়িয়ে পড়বে এ আশা তাদের। দাম হইতাছে 20 টাকা, 18 টাকা, 22 টাকা। বাইরের রাষ্ট্রে আনারসগুলো যদি যাইতো তাহলে আমরা সুযোগ সুবিধা পাইতাম, দাম বেশি পাইতাম। মধুপুরের জলছত্র বাজার থেকে প্রতি মৌসুমে 4 থেকে 5 কোটি আনারস চলে যায় ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। ব্যবসায়ীরা বলেন, বর্তমানে আনারসের দাম ভালো হলেও অন্য সময়ে দাম পাওয়া যায় না। এখান থেকে মোটামুটি প্রতিদিন সিজনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় 4 থেকে 5 কোটি আনারস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায়। আনারস বিদেশে রপ্তানির বিষয়ে উদ্যোগ নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মধুপুরবাসী এখন প্রাণের দাবি যেন এই আনারসকে আন্তর্জাতিক বিষয়ে পরিচিত করার জন্য রপ্তানি করা যায়, এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা, এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে তাহলে এটা আরো বেশি উৎপাদনমুখী হবে এবং বিদেশে এটা রপ্তানি বাড়বে। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মধুপুরগড় অঞ্চলে বছরে কয়েকশো কোটি টাকার আনারস উৎপন্ন হয়। বিদেশে রপ্তানি হলে আন্তর্জাতিক বাজারে এর আলাদা অবস্থান তৈরি হবে, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20 ম্যাচে ভারতের কাছে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, টস জিতলে তিনিও বোলিংই বেছে নিতেন। 3 জন পেসার ও 2 জন স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 21 রান। ক্রীড়াঙ্গনের সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সদস্য মেজর ইমরোজ আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন সাবেক হকি খেলোয়াড় এবং সংগঠকরা। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে আয়োজিত এক মানববন্ধনে দুপুরে অংশ নেন তারা। এর আগে বৃহস্পতিবার সাবেক খেলোয়াড়, সংগঠক ও সমর্থকদের ব্যানারে আরেকটি অংশ অভিযোগ করে মেজর ইমরোজ একটি দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, তাই তাকে কমিটি থেকে সরাতে হবে। রিপোর্ট করছেন SM আশরাফ। মাঠে খেলা নেই, তবে বাইরে পক্ষ বিপক্ষে কর্মকাণ্ডের তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
কদিন আগেই একই স্থানে হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পির নেতৃত্বে কয়েকজন দাঁড়িয়ে বলেছিলেন হকির মতবিনিময় অনুষ্ঠানে মেজর ইমরোজ এমন কয়েকজনকে ডেকেছেন যা পক্ষপাতমূলক মনে হয়েছে তাদের কাছে, যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয় মানববন্ধন থেকে। বাংলাদেশের অনেক বড় বড় টুর্নামেন্ট সে অর্গানাইজ করছে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং এই যে মিথ্যা বানোয়াটভাবে যে ইমরোজের বদনাম করলো, এটা তো আমরা মেনে নিতে পারবো না। আমরা সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছি, এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। মুষ্টিমেয় 7-8 জন লোকের জন্য আজকে হকি কলঙ্কিত। আমরা তাদের যে করেছে তার ধিক্কার জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। সাবেক খেলোয়াড়রা বলছেন, সার্চ কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয় মামুনুর রশিদ, রফিকুল ইসলাম কামালদের, যা প্রতিপক্ষ শিবির মানতে পারছে না। সার্চ কমিটি গঠন করা হয়েছে আরও আগে, যদি তাদের মেজর ইমরোজের বিরুদ্ধে তাদের যদি কোনো দাবি দাওয়া থাকতেই পারতো, তাহলে তারা এই দাবিটা আগে করতে পারতেন। কেন গত 2-3 দিন আগে তারা করলেন? তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হয়েছে এবং মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমরা এটার হকি পরিবার, বাংলাদেশের সকল হকি খেলোয়াড় সংগঠকের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। মানববন্ধন শেষে ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি তুলে দেন সাবেক ও বর্তমান খেলোয়াড়দের বড় একটি অংশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সৎ নীতিবান অফিসারদের পদোন্নতি দেওয়ার নির্দেশ। এবারের বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি, সিপিডির তথ্য। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ও জামালপুরে নতুন করে বন্যা। দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। সীমান্তে মানুষ হত্যা বন্ধের দাবি। এবং দুর্গাপূজা উদযাপনে সারা দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ের 8 দফার নির্দেশনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।